নতুন বিতর্ক মার্কশিট প্রেসার শিট। মার্কশিট কি মানসিক চাপ বাড়ায়? নাম্বার নির্ভর শিক্ষার বদল চাই। মার্কশিট নাম্বারের বদল চান প্রধানমন্ত্রী। জাতীয় শিক্ষানীতিতে বদলের দিশা কোথায়? আমার সঙ্গে রয়েছেন শিক্ষাবিদ অমল মুখোপাধ্যায় এবং আমার সঙ্গে রয়েছেন সাহিত্যিক বিনোদ ঘোষাল। প্রথমে মার্কশিটের বক্তব্য প্রধানমন্ত্রীর, সেটা পরে আপনাদের শোনাবো, এবং আপনাদের অর্থাৎ ছাত্রছাত্রী এবং অভিভাবকদের কি মত তাও আমরা আপনাদের কাছে তুলে ধরব। তবে এই মুহূর্তে যে বক্তব্য তুলে ধরব প্রধানমন্ত্রীর, তাহলে প্রধানমন্ত্রী আজকে বলেছেন 3 দশক ধরে বিশ্বে বিভিন্ন পরিবর্তন হয়েছে, আমূল বদলে গেছে, এদেশেও অনেক পরিবর্তন এসেছে। সারা ভারতবর্ষে কিন্তু আমরা দেখতে পাচ্ছি নম্বর ভিত্তিক শিক্ষায় চলছে, অভিভাবকদের উৎসাহে এবং শিক্ষকদের প্রেরণায় আমাদের ছেলেমেয়েরা সবাই তারা ওই বেশি নম্বর পাওয়ার জন্য তাদের মধ্যে প্রতিযোগিতা চলছে, কিন্তু কার্যত তারা কিছু শিখছে না। এই নম্বর পাওয়ার সহজ পথ হলো তারা নিজেরা নিজ উদ্যোগে অথবা প্রাইভেট টিউটরের সহায়তায় সম্ভাব্য প্রশ্নের কিছু উত্তর তৈরি করে নেয় এবং সেটাই তারা পরীক্ষার খাতায় ঢেলে দেয়। কিন্তু কার্যত শিক্ষার যে মূল জিনিসটা সেটা তারা আদৌ পাচ্ছে না। তার প্রমাণ হলো এই, আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অনেক ভালো ছাত্রছাত্রী কিন্তু ভালো ফল করতে পারছেন না। এবং আমরা নিজে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি, ইন্টারভিউ নিতে যাওয়ার সময় দেখি যে ছেলেমেয়েরা যারা প্রার্থী তারা খুব উঁচু নম্বর পেলেও একটি কথাও বলতে পারছে। আমার মনে পড়ে স্কুল সার্ভিস কমিশনের একবার ইন্টারভিউ বোর্ডের আমি মেম্বার ছিল, সেখানে জুওলজিতে একটি মেয়ে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে এসেছে। তাকে আমরা প্রশ্ন করলাম, সে কোনো উত্তর দিতে পারল না। আমরা তাকে নানাভাবে উৎসাহ দিই যে তুমি কিছু কথা বলো, কিন্তু সে একটা প্রশ্নের কিন্তু কোনো উত্তর দিতে পারে না। এটা কি আপনার মনে হয় যে নাম্বারের পেছনে ছোটার জন্যই এই ঘটনা ঘটছে? এই রকম অভিজ্ঞতা আপনার হচ্ছে যে ছাত্রছাত্রীরা নাম্বারের পেছনে ছুটছেন বলে? হ্যাঁ, ছুটছি আমরা, এবং সেই জন্য প্রধানমন্ত্রীর মূল বক্তব্যের সঙ্গে আমি একমত যে এই শিক্ষার আমূল পরিবর্তন চাই। কিন্তু প্রশ্ন এই যে বললেই তো হবে না, কি করে এই শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন হবে যাতে ছেলেমেয়েরা যথার্থ শিক্ষা লাভ করতে পারে, তার কোন রূপরেখা কিন্তু জাতীয় শিক্ষানীতিতে নেই এবং প্রধানমন্ত্রীর বক্তব্যেও সে কথা একবারও বলা হয়। অমলবাবু, আসবো। জাতীয় শিক্ষানীতিতে সেই রূপরেখা নেই আপনি বলছেন। তিনি বলছেন মার্কশিট, আমরা বড্ড বেশি মার্কশিট নির্ভর এবং মার্কশিট হচ্ছে প্রেসার শিট। তিনি এমনও বলেছেন মার্কশিট হচ্ছে প্রেস্টিজ শিট। নাম্বারের উপর কেন নির্ভর করেন মা বাবারা? কি বলেছেন দেখে নেওয়া যাক। आज स्थिति यह है, मार्क्स और मार्कशीट ये एजुकेशन हावी है। लर्न तो बच्चे तब भी कर रहे होते हैं जब वो खेल रहे होते हैं, जब वो परिवार में बात कर रहे होते हैं, जब वो बाहर आपके साथ घूमने जाते हैं। लेकिन अक्सर माता पिता भी बच्चों से ये नहीं पूछते हैं कि बेटे तुमने क्या सीखा, बेटी तुमने क्या सीखा, नहीं पूछते हैं। पूछते हैं तो क्या पूछते हैं? यही पूछते हैं कि मार्क्स कितने आए। हर चीज वहीं जाकर के अटक जाती है। कुछ परिवार हैं जिनको आदत हो गई, पूछते हैं अच्छा आज स्कूल में खाना क्या मिला था। इन्हीं चीजों के आसपास टेस्ट में नंबर कितने नंबर आए, एक टेस्ट एक मार्कशीट क्या बच्चों के सीखने की, उनकी मानसिक विकास के पैरामीटर हो सकती है? आज सच्चाई ये है कि मार्कशीट मानसिक प्रेशर शीट बन गई है।
বিনোদ, যখন তুমি একটা বই লিখছো, যখন একটা উপন্যাস লিখছো, সেই সময়ও তোমার কাছে পরীক্ষা, সেখানে পাঠকরা কতটা ভালো বলবেন, খারাপ বলবেন। সুতরাং এখানে হয়তো নাম্বারের প্রয়োজন নেই, কিন্তু ছাত্রছাত্রীদের কাছে তাদের ফলটা, তাদের পড়াশোনাটা কতটা কি হয়েছে, সেইটা তো ভালো খারাপের ওপর নির্ভর করে, এবং সেখানেই তারা নাম্বারের ওপর নির্ভর করেন, মার্কশিটের ওপরে নির্ভর করেন। প্রথম কথা হচ্ছে যে এই যে শিক্ষানীতি যেটা পরিবর্তনের কথা মাননীয় প্রধানমন্ত্রী বললেন, এই শিক্ষানীতির যে সত্যি সত্যি একটা আমূল বদল দরকার এবং সেই মডেলটা কেমন হওয়া উচিত, সেটা অনেকদিন আগে একজন বাঙালি তিনি নিজে এটার একটা প্রবর্তন করেছিলেন এবং একটি প্রতিষ্ঠানও করেছিলেন, যার নাম শান্তিনিকেতন, এবং সেই ব্যক্তিটির নাম রবীন্দ্রনাথ ঠাকুর, তাই তো? এবং ফলে সেখানে এমন একটি শিক্ষা ধারা তিনি প্রচলন করেছিলেন, যেটা খেয়াল করতে হবে একদম শৈশব থেকে, যখন মানুষ সবে শিক্ষার্থী হয়ে উঠছে। অর্থাৎ এই যে আমূল পরিবর্তনের কথা যেটা বলছেন উনি, সেটা যদি সত্যি আমূল পরিবর্তন করবার কথা ভাবতে হয়, তাহলে কিন্তু একদম গোড়া থেকে ধরতে হবে। অর্থাৎ আমার গাছটা বড় হয়ে গেল, তারপর আচমকা আমি এই মার্কশিট, নাম্বার, অমুক তমুক সেগুলোকে ভেঙে চুরে দিলাম, তাহলে কিন্তু গোড়ায় গলদ থেকে যাবে। চেঞ্জ করতে গেলে একদম শৈশব থেকে, তার মাথার থেকে বার করে দিতে হবে যে সাফল্য বা শিক্ষা অর্জনটার সঙ্গে ওই ডিজিটালি যে নাম্বার, তার কোনো সম্পর্ক নেই। প্রকৃত শিক্ষিত হতে গেলে তাহলে ওই প্রতিযোগিতাগুলোকে ভুলে গিয়ে আমাদের শিক্ষাটা নিতে হবে খোলা মনে, কোনো প্রতিযোগিতার চাপে নয়। ফলে আজকে যে কথাগুলো উনি বলছেন সেটা আইডিয়ার দিক থেকে খুব ভালো, কিন্তু সেটাকে কিভাবে তিনি বাস্তবে রূপদান করবেন, তার জন্য কিন্তু অনেক বড় একটা পরিবর্তন দরকার। এইখানেই আমার প্রশ্ন যে মার্কশিট না, নাম্বার নয়, এই ভাবনা, এই ধারণাটা আনতে গেলে শিক্ষানীতিতেও পরিবর্তন প্রয়োজন। সেই শিক্ষানীতিতে কোনো রকম উল্লেখ আছে কিনা, এর বিকল্প কি? ছাত্রছাত্রীরা এখন নাম্বার ছাড়া, এমনকি সোসাইটিতে নাম্বার দেখাতে হবে, সোসাইটিতে নাম্বার খারাপ হলে পরে ভুল বার্তা যাবে, সোসাইটিতে নাম্বার না দেখালে পরেও ভুল বার্তা যাবে, এই নিয়েই ভাবিত। সুতরাং কিভাবে সম্ভব বিকল্প? দেখুন ছাত্রছাত্রীরা কি বলছেন। আমরা ক্লাস 10 অবধি এটাই জেনেই বড় হয়েছি যে মাধ্যমিকে একটা ভালো পার্সেন্টেজ ছাড়া আমরা কোনো ভালো ইনস্টিটিউশন, কোনো রেপুটেড ইনস্টিটিউশন আমরা চান্স পাবো না, বা নিজের স্কুলে থাকতে গেলেও ডেফিনেটলি একটা মিনিমাম অ্যামাউন্ট অফ পার্সেন্টেজ লাগে। তো আমরা জানি, কমপ্লেক্সে থেকে বড় হয়েছি, ছোটবেলা থেকে সোসাইটির জাজমেন্ট এবং সোসাইটির লোকজনের কথা শুনেই বড় হয়েছি যে কিরে কত পার্সেন্ট হলো। কোনোদিন 90%-এর তলায় হলে আমি দেখেছি আমার বন্ধুদের বলতে পারিনি আমরা যে এই পার্সেন্টেজ এসছে। আমার প্রধানমন্ত্রীর সঙ্গে একমত, কেন কি আমাকে লাগে যে আমরা যে এত সময় ধরে পড়াশোনা করছি সেটা আমরা মার্কসের জন্য করছি না, সেটা ঠিক, বা কিন্তু এটাও ডিনাই করতে পারি না কি সব সময় লোকরাও এটা জিজ্ঞেস করবে না যে আমি কত পড়েছি বা কত আমি বুঝেছি। যেটা সব জানে সেটা কি মার্কস কত পেয়েছো, যদি মার্কস যেটা আছে সেটা অনেক ইম্পর্টেন্ট হয়ে গেছে এত সময় ধরে, কিন্তু আমি বা আমার মা বাবা অতদিন ধরে আমাকে কখনই আমার মার্কস নিয়ে কিছু বললো না, কখনোই আমার নিজের পরিবারে আমার এরকম কিছু ফেস করতে হলাম না। কিন্তু যদি আমি বাহার সোসাইটির জন্য কথা বলবো, সেখানে আমি অনেক প্রবলেমস ফেস করেছি, কেন কি আমার মার্কস যে ওদেরকে ভালো লাগলো না, যে আমি কম পেয়েছি বা বেশিও পেয়েছি, ভালো করেছি, কিন্তু সেটাই এটা অনেক ইম্পর্টেন্ট আছে যে সবজন এটা রিয়েলাইজ করে কি মার্কস থেকে বেশি বাচ্চার ইন্টেলেক্ট বা কত বুঝেছে সেটা বেশি ইম্পর্টেন্ট। মার্কস ইম্পর্টেন্ট, মার্কস দিয়ে বোঝা যায় যে কতটা পড়া হয়েছিল, কতটা আরো ইমপ্রুভ করা দরকার। এই সিস্টেমে চেঞ্জ যেটাই আনতে যাবে সেটা এবার ডিপেন্ড করে আমাদের কতটা হেল্প করছে কিরম ভাবে। যদি আগের সিস্টেমের থেকে বেশি হেল্প করে তাহলে ভালো হয়, অসুবিধা তো কোথাও নেই। তবে মার্ক সিস্টেমটা হ্যাঁ কিছু কিছু জায়গায় প্রেশার ক্রিয়েট করতো, নিশ্চয়ই মেন্টাল প্রেশার হতো, তবে ওটা ভালো দিকও আছে, বোঝা যেত কতটা আরো বেটার করতে হবে। যদি নতুন সিস্টেম এই ব্যাপারটাকে আরো হেল্প করে তাহলে খুব ভালো স্টুডেন্টদের।
অমলবাবু, একেবারে রন্ধ্রে রন্ধ্রে নাম্বার এবং মার্কশিট অভিভাবক থেকে আরম্ভ করে সমাজের মধ্যে, সেখানে পাল্টাতে গেলে জাতীয় শিক্ষানীতিতেও বিকল্প কিছু রাখার প্রয়োজন। আপনি কি জাতীয় শিক্ষানীতিতে সেরকম কিছু দেখেছেন? আমি জাতীয় শিক্ষানীতিটি অত্যন্ত যত্ন করে পড়েছি, সেখানে এ বিষয়ে কোনো দিশা বা রূপরেখা নেই। আসলে আমি বিনোদবাবুর সাথে একমত যে এই পরিবর্তনটা প্রাথমিক স্তর থেকে একেবারে উচ্চশিক্ষার স্তর পর্যন্ত হওয়া, কিন্তু কিভাবে এ কথা প্রধানমন্ত্রী তথা জাতীয় শিক্ষানীতি কেউ বলেনি। সেটা কি হতে পারে আমি এখানে বিস্তারিতভাবে বলবো না, তার কারণ গত সপ্তাহে দেশ পত্রিকায় আমার একটি লেখা বেরিয়েছে, তাতে আমি একটি বিকল্প মডেল সেখানে দেখিয়েছি কি করা যেতে পারে। আমি সংক্ষেপে যেটা বলতে চাই, 4টি জিনিসের দরকার। প্রথম, পাঠ্য যে বিষয় অর্থাৎ পাঠ্যসূচি তার আমূল পরিবর্তন করার দরকার, এমন ভাবে করার দরকার যাতে সেখানে প্রশ্নোত্তর বা ছোট উত্তর এইসব দেওয়ার কোনো অবকাশ না থাকে। একটি বিষয়ে মূল জিনিসটা যেন ছেলেমেয়েরা গ্রহণ করতে পারে, এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে শিক্ষাদান পদ্ধতিতে আমূল পরিবর্তন আনার দরকার। সেটা কিরকম আমি খুব সংক্ষেপে বলছি। প্রত্যেক সপ্তাহে শিক্ষক শিক্ষিকাকে সর্বস্তরে একদিন অন্তত দিতে হবে, যেদিন তারা ছাত্রছাত্রীরা সেই সপ্তাহে কতটা বিষয়টা বুঝতে পেরেছে তা যাচাই করা যায়। কিভাবে করা যায় সেটা আমি আমার মডেলে বিস্তারিত দিয়েছি। তৃতীয়ত হচ্ছে মূল্যায়ন পদ্ধতির আমূল সংস্কার প্রয়োজন। আজকের দিনে যে প্রশ্নাবলী তৈরি হয় সেটা হচ্ছে অত্যন্ত স্টিরিওটাইপ, যার মূল কথা হলো যে আমি একজন ছাত্র, গত বছর পরীক্ষায় যা এসেছিল সে বিষয়গুলো আমি অনায়াসে বাদ দিতে পারি, এবং তার আগের কয়েক বছরের প্রশ্ন আমাকে খুঁটিয়ে দেখে কতগুলি উত্তর তৈরি করতে হবে, সেই উত্তর ভালো করে লিখতে পারলেই আমি ভালো ফল অর্থাৎ ভালো নম্বর পেতে পারি। এই ব্যবস্থাটার আমূল পরিবর্তন করার দরকার। আমি আসবো, অনেকগুলো পরিবর্তনই আপনি উল্লেখ করলেন। আমাদের একটা ছোট্ট বিরতিতে যেতে হবে। বিরতির পর এই পড়াশোনা নিয়েই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আরো বেশ কিছু কথা বলেছেন। যেমন বলেছেন, আগে শিক্ষা একেবারে বেঁধে বেঁধে রাখতো ছাত্রছাত্রীদের, কিন্তু জাতীয় শিক্ষানীতিতে তার পরিবর্তন হয়েছে। একজন বিজ্ঞানের ছাত্র তিনি কলা বিভাগের বিষয় নিয়েও জানবেন, কলা বিভাগের ছাত্র বিজ্ঞানের বিষয়ও জানবেন, সবাইকে সবকিছু জানতে হবে। এর সঙ্গে তিনি বলেছেন যে শিশুদের মাতৃভাষাতেই শিক্ষা হওয়া উচিত। একটা ছোট্ট বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে আসবো, সঙ্গে থাকুন। শিট এখন প্রেশার শিট, মার্কশিট এখন প্রেস্টিজ শিট। এটার বদল আনা দরকার, আমূল বদল আনা দরকার। কিন্তু ছাত্রছাত্রীরা মার্কশিটের পক্ষে, নাম্বারের পক্ষে। অভিভাবকরা কি বলছেন? অ্যাক্টিভিটিটা ওর পার্সোনালিটিটা বোঝা যায়, সেই জন্যে সেটাই সব থেকে আগে জরুরি। তারপরে কিন্তু শুধু মার্কস হলেই হয় না, নিজের একটা ট্যালেন্ট হওয়া দরকার। ট্যালেন্ট ছাড়া মার্কস হলেও তো কোনো ভ্যালু নেই। সেই জন্য ফার্স্ট আগে মার্কস, তারপর একটু ট্যালেন্ট দরকার। মার্কসটা যদি না আমরা মার্কশিটে না দেখি তাহলে কি হয়, আমরা বুঝতে পারবো না যে আমাদের বাচ্চারা কতটা ওরা শিখলো। আবার আরেকটা দিক আছে যে মার্কসটা না হলে পরে আমরা হায়ার স্টাডির জন্য আমাদের বাচ্চাদেরকে এগিয়ে নিয়ে যেতে পারবো না। হায়ার স্টাডির ক্ষেত্রে মার্কসটা দরকার, সেটা সব কলেজ বলুন ইউনিভার্সিটি বলুন লাগবেই, তাই মার্কসটা খুব দরকার। শুধু ওই 7খানা 8খানা সাবজেক্ট পড়া এবং সেগুলোর পরীক্ষা দেওয়া, সেটা তো শুধু সে ভালো নাই বাসতে পারে, তার তো অন্য কিছুও ভালো লাগতে পারে। তো এটা একটা অ্যাসপেক্ট যেটা আমরা অনেক সময় ভুলে যাই। আর মানুষ হিসেবে তারা কত বড় হচ্ছে, কত ভালো হচ্ছে, সেই জিনিসটাও কিন্তু আমরা সব সময় আমরা সেই জায়গাটা দেখতেই পারি না। সে 99 পেলো না 100 পেলো, সেটা আমাদের কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট হয়ে যায়। এটা খুব আনফরচুনেট। বিনোদ ঘোষালের কাছে যাব। বিনোদ, তুমি যে যার উদাহরণ তুলে ধরলে রবীন্দ্রনাথ ঠাকুর, তার শিক্ষা ব্যবস্থাই সব থেকে আধুনিক আমরা বলি।
মার্কশিট উঠে গেলে, মার্কশিট পদ্ধতি উঠে গেলে, নাম্বার পদ্ধতি উঠে গেলে সেটাই কি আধুনিক হয়ে যাবে? আধুনিক মনন এই সময় রয়েছে মানুষের মধ্যে, ছাত্রছাত্রীরা কিন্তু এই আধুনিকতা চাইছে না। বিষয় হচ্ছে যে প্রকৃতি পৃথিবীর কোনো মানুষকে প্রতিভাহীন করে পাঠায় না, এবং প্রত্যেকের কিছু না কিছু প্রতিভা থাকে, তার হাতে প্রতিভা থাকে, কিন্তু তার শিক্ষার কাজ হচ্ছে যার যা প্রতিভা সেটাকে প্রকৃতভাবে বিকশিত করতে সাহায্য করা। কিন্তু প্রচলিত যে শিক্ষা ব্যবস্থা দীর্ঘকাল যাবৎ আমরা দেখে আসছি, সেখানে হচ্ছে সবটারই একই ছাঁচ। এই একই ছাঁচের ফলে যে লোকটি বড় হয়ে খুব বড় একজন সায়েন্টিস্ট হতে পারত, তাকে হয়তো কলা বিভাগে কাজ করতে হয়ে পেরে উঠলো না। যেমন আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বলছি, আমার ছোটবেলা থেকে আর্টসের সাবজেক্ট সাহিত্য আমার ভালো লাগতো, কিন্তু আমি যখন স্কুলে পড়ছি তখন থেকে আমি শুনতাম যে মানে কমার্স না নিয়ে পড়লে নাকি চাকরি বাকরি পাওয়া যায় না। ফলে আমি 11-এ কমার্স নিলাম এবং আপ টু গ্র্যাজুয়েশন কমার্সে পড়াশোনা করে আমার সাবজেক্টটা যেহেতু ভালো লাগেনি, আমি ফলে কমার্সে কোনো উন্নতিই করতে পারিনি। তো এই যে একটা মানুষের ভালো লাগার জায়গা বা প্রতিভার জায়গা ছিল কলা বিভাগ, সে এই যে প্রচলিত যে শিক্ষা ব্যবস্থা তাকে বোঝালো যে না, কলা বিভাগে চাকরি সেরকম সুযোগ নেই, তুমি বাণিজ্য বিভাগ নিয়ে পড়াশোনা করো। এটার জন্য কিন্তু আমার দোষ নেই, এটা হচ্ছে প্রচলিত শিক্ষা ব্যবস্থাটা প্রচলিত শিক্ষাটাকে বদল করতে চাইছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এবং সেখানেই বলছেন বিনোদ যে সব কিছু শিখতে পারবে, সব দরজা খোলা ছাত্রছাত্রীদের জন্য জাতীয় শিক্ষানীতিতে। কি বললেন প্রধানমন্ত্রী দেখুন। हमारी पहले की जो शिक्षा नीति रही है उसने हमारे स्टूडेंट्स को बहुत ही बांध भी दिया था। जैसे उदाहरण के तौर पर लें तो विद्यार्थी साइंस लेता है, वो आर्ट्स या कॉमर्स नहीं पढ़ सकता था। आर्ट्स कॉमर्स वालों के लिए मान लिया गया कि ये हिस्ट्री, ज्योग्राफी, अकाउंट्स इसलिए पढ़ रहे हैं क्योंकि ये साइंस नहीं पढ़ सकते। लेकिन क्या रियल वर्ल्ड में, हमारे आपके जीवन में ऐसा होता है कि केवल एक ही फील्ड की जानकारी से सारे काम हो जाएंगे? हकीकत में सभी विषय एक दूसरे के साथ जुड़े हुए हैं। जिस भी भाषा में बच्चा आसानी से सीख सके, चीजें लर्न कर सके, वही भाषा पढ़ाई की भाषा होनी चाहिए। ये देखना जरूरी है कि जब बच्चे को हम पढ़ा रहे हैं तो जो हम बोल रहे हैं क्या वो समझ पा रहा है? অমলবাবু, একদম কেস স্টাডি বলা যায় বিনোদ ঘোষাল যা অভিজ্ঞতা কথা বললেন, এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঠিক একই কথা বলছেন। তাহলে কি অনেক দরজা খুলে যাবে জাতীয় শিক্ষানীতিতে? এই বিষয়টা অন্তত ছাত্রছাত্রীদের স্বস্তি আনবে। না, কিন্তু আমি যেটা আবার বলছি, উনি তো এই কথাগুলো বলছেন সেগুলো খুব শ্রুতিনন্দন কথা, কিন্তু মুশকিল হচ্ছে শিক্ষা বদলাতে হবে এটা একটা কথা, কিন্তু কেমন করে বদলাতে হবে সে কথাটা কিন্তু শিক্ষানীতিতেও নেই, সে কথা কিন্তু প্রধানমন্ত্রীর ভাষণে নেই। আমি আবার বলছি যে প্রথমত পাঠ্যক্রমের আমূল পরিবর্তন, দ্বিতীয়ত শিক্ষণ পদ্ধতির আমূল পরিবর্তন, তৃতীয়ত মূল্যায়ন ব্যবস্থার আমূল পরিবর্তন। সে তার মধ্যে আমি একটা জোর দেব যে নিরবচ্ছিন্ন মূল্যায়ন, অর্থাৎ প্রত্যেক মাসে একটি ছোট পরীক্ষা হবে, সেই মাসে যা শেখানো হয়েছে সেইটার উপর পরীক্ষা হবে, কিন্তু একেবারে ওই প্রশ্নোত্তর ভিত্তিক নয়, এমন ভাবে প্রশ্ন করতে হবে যাতে বিষয়টি সে গ্রহণ করতে পেরেছে না সেটা যাচাই করা যায়। এবং তারই সঙ্গে কিন্তু একটা এক্সটার্নাল পরীক্ষা হওয়ার খুব দরকার স্কুলের পরীক্ষার পরে, এবং সেই এক্সটার্নাল পরীক্ষার এক্সামিনার হবেন কিন্তু বাইরের এক্সটার্নাল এক্সামিনার, তারা স্কুলের কেউ তার মধ্যে জড়িত থাকবেন না, এটাই আমার বক্তব্য। তবে এর মধ্যে আপনি পরীক্ষা রেখে দিচ্ছেন,
পরীক্ষাও রেখে দিচ্ছেন, যার ফলে পরবর্তী সময়ে নাম্বারও থাকবে, রেজাল্টও থাকবে। প্রশ্ন হচ্ছে, জাতীয় শিক্ষানীতিতে এই সবের বিকল্প কোনো কিছু বলা নেই, এমনটাই দাবি করলেন অমল মুখোপাধ্যায়। আমরা পরবর্তী সময়ে অবশ্যই নজর থাকবে আমাদের যে জাতীয় শিক্ষানীতি নিয়ে কি মতামত উঠে আসছে গোটা দেশ থেকে। অনেক ধন্যবাদ বিনোদ ঘোষাল এবং অমল মুখোপাধ্যায়, আপনাদের দুজনকেই। শেষ করছি, সঙ্গে থাকুন। প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় যুদ্ধের আবহ, এই রকমই পরিস্থিতি। চীনের আগ্রাসী মনোভাব থামছেই না। সেনা সরানোর আশ্বাস দিল না চীন। বৃহস্পতিবার রাতেও চীনের সেনা সমাবেশ। সীমান্তে হালকা ট্যাঙ্ক, সাঁজোয়া গাড়ি, যুদ্ধ বিমান চীনের। আমাদের সঙ্গে রয়েছেন অবসরপ্রাপ্ত সেনাকর্তা কর্নেল কৌশিক সরকার এবং আমাদের সঙ্গে রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ অনিক চট্টোপাধ্যায়। কর্নেল সরকার, এই মুহূর্তে যা অবস্থা তাতে যুদ্ধ ভাব। বিদেশ মন্ত্রকের সঙ্গে আলোচনা, প্রতিরক্ষা মন্ত্রকের সঙ্গে আলোচনা, কোনো কিছু মানছে না চীন, কি বলবেন? দেখুন, চীন কোনোদিনই কোনো কিছু মানেনি, এখনো মানছে না এবং মানবেও না। ওরা নিজেদেরকে এই আমাদের যে অ্যাফেক্টেড এরিয়া, নর্থ পঙ্গাংশ, সাউথ পঙ্গাংশ, পুরো জায়গাটার মধ্যে সে পুরো ডিপ্লয়মেন্ট করে রেখেছে। একদম। কর্নেল সরকার, আপনার কাছে আসছি। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আমাদের দেশের প্রাক্তন সেনাপ্রধান জেনারেল শঙ্কর রায়চৌধুরী। জেনারেল রায়চৌধুরী, চীন কি চাইছে? আপনার দীর্ঘ অভিজ্ঞতার মধ্যে দিয়ে জানতে চাই যে চীন কি একদমই যুদ্ধ চাইছে, আগ্রাসী চীন? চীন চাইছে ভারতকে নিজের জায়গায় রাখা। চীন চাইছে না যে ভারতের জমির ওপর যখন চীন নিজের দাবি করেছে এখন করেছে তখন ভারত যেন মুখে মুখে জবাব না দেয়। ভারত যেন দরকার পড়লে ওদের সেনাবাহিনী যখন আসছে, বিশেষ করে চুশুল, তাদের উপর ওয়ার্নিং শট ফায়ার না করে। চীন চাইছে চুপচাপ 1962 সালে যেরকম ভারতীয় সেনাবাহিনীকে ওরা কাবু করতে পেরেছিল সেইটাই যেন আবার হয়। সুতরাং চীন এইটা চাইছে। চীন অবশ্য চাইছে যে আমরা শান্তিতে থাকি, আমরা সেটা তো মুখের বুলি বলে, ভালো কথা, শান্তিতে অবশ্যই থাকা উচিত, কিন্তু তার পেছনে চীন যা চাইছে আমি সেটা বললাম। চীন চাইছে যেন ভারত নিজের জায়গায় নাম্বার 2 মানে নাম্বার 1 চীনের সঙ্গে পাল্লা যেন না দেয়, এইটা চীন চাইছে। কিন্তু আমরা তো কারো সঙ্গে পাল্লা দেওয়ার কথা বলছি না, ওরাই তো প্ররোচনা দিচ্ছে। সরি, আমরা পাল্লা দেওয়ার কথা অবশ্যই বলছি না, চীনও বলছে না, কিংবা চীন হয়তো বলছে কি চলো আমরা ভাই ভাই থাকি, কিন্তু চীন সব সময় চাইছে যে আমাদের সঙ্গে পাল্লা দিতে পারে শুধু ভারত। ভারত ছাড়া অন্য কোন দেশ এশিয়াতে আমাদের সঙ্গে পাল্লা দিতে পারে না। আমরা সুপার পাওয়ার, সুতরাং আমাদের সঙ্গে কোথাও, লাদাখে হোক অন্য কোথাও হোক, আমাদের সঙ্গে যেন ভারত টক্কর না দেয়। টক্কর দিলে চীন নিজের যে একটা দম্ভ আছে সেইটাতে আঘাত লাগে। শি জিনপিং এর ইগোটা খুব বড়, সব জিনিস বোধহয় উনি পার্সোনালি দেখেন, সেই সূত্রে এই আঘাত পেয়েছে। এখন চাইছে ইন্ডিয়াকে নিজের জায়গায় রাখা। অনেক ধন্যবাদ। প্রাক্তন সেনাপ্রধান শঙ্কর রায়চৌধুরীর সঙ্গে আমরা কথা বলছিলাম। কর্নেল সরকার, আপনার কাছে আসবো, তবে তার আগে বিপিন রাওয়াত, চিফ অফ ডিফেন্স স্টাফ, হুঙ্কার দিয়েছেন। তিনি বলেছেন এলএসিতে পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। ভারত সব রকম পরিস্থিতির জন্য এবং যে কোনো পরিস্থিতির জন্য তৈরি। ভারতীয় সেনা যে কোনো পরিস্থিতির জন্য তৈরি। চলে যাব কর্নেল সরকার আপনার কাছে। আসলে চীন, প্রাক্তন সেনাপ্রধান যেটা বলছিলেন, চীন চায় না ভারত কোন রকম ভাবে, সে জমি দখল করাই হোক, ভেতরে ঢুকে বসে থাকাই হোক,
চীন চায় না ভারত কোনো রকমভাবে তার সঙ্গে সংঘর্ষ বা পায়ে পা দিয়ে লড়াই করুক। নিশ্চয়ই 100বার চায়না সেটাই চাইছে, কিন্তু নতুন ওয়ার্ল্ড অর্ডার যেটা তৈরি হচ্ছে সেটাতে কিন্তু সেরকম হচ্ছে না। সেখানে ইন্ডিয়া একটা রিজনাল পাওয়ার হয়ে উঠে দাঁড়াচ্ছে, যেটা চায়না অ্যাকসেপ্ট করতে পারছে না। ইন্ডিয়ার ডিবিওতে যেভাবে প্রোগ্রেস দেখিয়ে 255 কিলোমিটার লম্বা দাবরুক থেকে ডিবিও অব্দি রাস্তাটা তৈরি করে ফেলেছে এবং আরও লেটারালস তৈরি করছে, যেভাবে বর্ডার এরিয়াতে ডেভেলপমেন্ট করছে, এগুলো চীন অ্যাকসেপ্ট করতে পারছে না। যেভাবে ইন্ডিয়ান আর্মি ডিপ্লয়মেন্ট করেছে আর রেসপন্স করেছে, কুইক রেসপন্স করেছে গালওয়ানের ক্ষেত্রে, সেটাও চায়না সহ্য করতে পারছে না। যেভাবে ইন্ডিয়া, ইউএসএ এবং অস্ট্রেলিয়া, জাপান এইসব কান্ট্রি থেকে একটা সাপোর্ট পাচ্ছে, সেইটাও চায়না অ্যাকসেপ্ট করে উঠতে পারছে না। এবং চায়না সবসময় এটা ভাবছে যে সাইনো আর ইউএসএর যে রিলেশন যেটা খারাপ হতে চলেছে, সেটার পিছনে বোধহয় ইন্ডিয়ার একটা বিরাট হাত আছে। হাত থাকুক বা না থাকুক, চায়না কোনোদিনই চাইবে না যে ইন্ডিয়া একটা বড় রিজনাল পাওয়ার হয়ে এখানে উঠে দাঁড়িয়ে সে চায়নাকে মানে আঙুল দেখিয়ে কথা বলুক। চায়নার জি জিনপিংয়ের প্রজেক্ট সিপিইসিটার উপরে ইন্ডিয়াই ফার্স্ট অপোজ করেছে, এটাও চায়না চায় না। তো এরা চায় না বললে তো ঠিক আছে, কিন্তু আমাদেরও তো একটা করণীয় আছে। তুমি আমার জমিতে ঢুকবে, ইউ ডোন্ট এক্সপেক্ট মি টু কিপ সিটিং অ্যান্ড ওয়াচিং ইউ। আমি কিন্তু রিয়াক্ট করব যেভাবে এবারে আমি করেছি। এবারে আমি ইতিহাস কি বলে অনিক চট্টোপাধ্যায়, আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে চীনের সঙ্গে ভারতের সম্পর্ক অনেক স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে। মস্কোয় বিদেশ মন্ত্রীদের মধ্যে বৈঠক, প্রতিরক্ষা মন্ত্রীদের বৈঠক, কিন্তু পেছন পেছন তারা এসে সাঁজোয়া গাড়ি, হালকা ট্যাঙ্ক সমস্ত কিছু এনে জড়ো করছে, আরও সেনাবাহিনী জড়ো করছে। আসলে কি পেছন থেকে ছুরি মারা অভ্যেস চীনের? দেখুন, চীন কিন্তু ভারতকে প্রতিপক্ষ হিসেবেই ভাবে এশিয়াতে, এবং চীন সবসময় ভারতকে নিয়ে একটু চিন্তিত। ফলে চীন যেটা করে সেটা হচ্ছে সে সবসময় আলোচনার টেবিলে যায়, কিন্তু আলোচনার টেবিলে যে আলোচনাটা হয় সেটা চীন অনুসরণ করে না অনেক ক্ষেত্রে। আমরা এর আগেও দেখেছি এবং বারবার সেটা দেখছি। অর্থাৎ আলোচনা টেবিলে যে শান্তি বার্তা দেওয়া হলো সেটা কিন্তু চীন অনুসরণ করে না। আমাদের ডিপ্লোম্যাটিক হিস্ট্রি কিন্তু সে কথাই বলছে। ফলে চীন যেটা চাইবে সবসময় ভারতকে ব্যতিব্যস্ত করে রাখতে এবং সীমান্ত সংঘর্ষ জারি রাখবে চীন। ফলে আমাদের কিন্তু চূড়ান্তভাবে প্রস্তুত থাকতে হবে, আমরা যেন কখনোই কোনো রকম শিথিল মনোভাব না দেখাই। কিন্তু আমরাও আলোচনার টেবিলে যাব, চেষ্টা করব শান্তি আনতে, চেষ্টা করব আলোচনা ফলপ্রসূ করতে। কিন্তু দেখুন, আলোচনা তো একটা দ্বিপাক্ষিক ব্যাপার, সেটা তো একটা দেশ সফল করতে চাইলে হবে না, সেটা দুটো দেশকে সফল। চীনের কিন্তু এই ডিপ্লোম্যাটিক হিস্ট্রিতে যেটা দেখা যাচ্ছে, চীন কিন্তু এ ব্যাপারে খুব আন্তরিক নয়। এইখানে একটা বিষয় উঠে আসছে নতুন করে, চীনের নজরে এবার ফিঙ্গার 3-র উঁচু এলাকা দখল নিতে 8 ঘাট বাজছে চীনা সেনা। পিএল এর হাতে হালকা ট্যাঙ্ক, সাঁজোয়া গাড়ি, ক্ষেপণাস্ত্র অবশ্য তৈরি ভারতও। বৃহস্পতিবার রাতে দুই বিদেশ মন্ত্রীর বৈঠকের পরেও এলএসিতে উত্তেজনা কমার লক্ষণ নেই, বরং নতুন জায়গা দখলের চীনকে, এবং সেই জায়গা থেকে কয়েক লক্ষ কোটি টাকা লোকসানও হয়েছে চীনের। এইখানেই কি বারবার ব্যতিব্যস্ত করার একটা চেষ্টা করছে, সেই কারণেই চক্রান্ত করছে চীন? হ্যাঁ, অনেকটাই আপনি ঠিক বলেছেন। কেননা চীনের যথেষ্ট আর্থিক ক্ষতি হয়েছে, আমরা অনেক কিছু ব্লক করে দিয়েছি চীনের, এবং অনেক প্রজেক্টও আমরা বাতিল করে দিয়েছি। চীন একটা পুষছে এবং তারই প্রতিফলন ঘটছে সীমান্তে। বারবার চীনের যে সামরিক যে সজ্জা, যে সমরসজ্জা, তার মধ্যে দিয়ে আমরা দেখতে পাচ্ছি সেই প্রতিফলন। ফলে চীন কিছুটা হলেও, চীন ভারতের ওপর এই মুহূর্তে, প্রথম কথা সে তো ভারতকে বরাবরই প্রতিদ্বন্দ্বী ভাবে, এবং এই মুহূর্তে সে ভারতের উপরে কিছুটা অনেকটাই সে শূন্যবুদ্ধ, যাই বলুন, এই অবস্থায় আছে। ফলে চীন চাইবেই যে ভারতকে সবসময় একটু ব্যতিব্যস্ত করে রাখতে এবং সীমান্ত সংঘর্ষ জারি থাকবে, যেটা আমি বারবার বলে আসছি। সীমান্ত সংঘর্ষ কিন্তু চীন জারি রাখবে যতই বৈঠক হোক না কেন। ফলে আমাদের প্রস্তুত থাকতে হবে, চূড়ান্ত প্রস্তুতির মধ্যে আমাদের থাকতে হবে।
আমার সংক্ষেপে দুটো জিনিস জানতে চাওয়া কর্নেল সরকারের কাছে। এক হচ্ছে ফিঙ্গার 3 কতটা গুরুত্বপূর্ণ এবং সেটাকে আবার টার্গেট করছে কেন চীন। দ্বিতীয় হচ্ছে পাকিস্তানের পর এবার চীন সব সময় আমাদেরকে ব্যতিব্যস্ত রাখবে। দুদিক থেকেই আমরা কতটা আমরা কন্ট্রোল করতে পারবো দুটো দেশকে। প্রথম কথা বলি, ফিঙ্গার 3 এটা আমাদের এরিয়া, এই এরিয়াটার উপরে ও ঢোকার চেষ্টা করছে কেন? আমরা সাউথ পঙ্গাংশতে ব্ল্যাক টপে আমরা বসে ওদের মলডো গ্যারিসনের উপরে ডাইরেক্ট অবজারভেশনে ফেলে দিয়েছি এবং মলডো গ্যারিসনে ওদের কাছে একরকম আনটেনেবল হয়ে যাবে যদি আমরা ওখানে বেশি দিন থাকি। সেই জন্য চায়না আরেকটা রাস্তা খোলার চেষ্টা করছে এবং সে এইভাবে অনেক রাস্তা খুলবে। যেমন আপনার প্রতিনিধি বলছিলেন যে পুরো এটা হবে একটা লং উইন্টার। এই লং উইন্টারের জন্য ইন্ডিয়ান আর্মি ইজ রেডি। পুরো রসদ স্টক হয়ে গেছে, ইউনিফর্ম, অ্যাডিকুয়েট ইকুইপমেন্ট সব এসে গেছে এবং আমাদেরও বক্তরবন্দ গাড়ি, আমাদের আর্মার্ড পার্সোনাল ক্যারিয়ার এরাও জায়গায় জায়গায় পৌঁছে গেছে। আমাদের এয়ারক্রাফটস আর ইন প্লেস, আওয়ার মিসাইল সিস্টেমস আর ইন প্লেস, এয়ার ডিফেন্স নিজের জায়গা নিয়ে নিয়েছে। তো আমরা কোনো দিক দিয়ে কিন্তু সেই ইন্ডিয়া নই যে আমরা চায়না কিছু করবে আর আমরা চুপচাপ দেখব। আমরা কিন্তু চূড়ান্তভাবে রেডি। এটি কোনো কমতি রাখছি না এবং ইট ইজ লাইক এ বক্সিং ম্যাচ। আমার গার্ড ডাউন হলে আমি নকআউট পাঞ্চ খেয়ে যাব। সো আমার গার্ড শুড অলওয়েজ বি আপ। একদম, অবশ্যই আমরা নিশ্চয়ই যা হয় হোক ভারত প্রত্যুত্তর দেবে যদি প্ররোচনা আসে। অরুণাচল প্রদেশের 5 যুবককে ভারতীয় সেনার হাতে তুলে দেওয়া হবে, এই বার্তা দিয়েছে চীনের সেনা। যতক্ষণ পর্যন্ত না দিচ্ছে ততক্ষণ বিশ্বাস নেই। 12ই সেপ্টেম্বর যে কোনো সময় ওই 5 যুবককে ভারতের হাতে হস্তান্তর করা হতে পারে। এই খবর দিয়ে শেষ করছি। আপনাদের অনেক ধন্যবাদ দুজনকেই আমাদের সঙ্গে থাকার জন্য। শেষ করছি, সঙ্গে থাকুন।